নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপ ক্রোনোলজি সমঝিয়ে। অমিত শাহ কথিত এই বাক্যবন্ধটি কার্যত রাজনৈতিক মহলে প্রবাদে পরিণত হয়েছে। হঠাৎ করে আমি অমিতজির এই কথাটা বললাম কেন? বললাম এই কারণেই যে 27শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী পুলিশের মহানির্দেশক হিসাবে বিতর্কিত আইপিএস অফিসার রাজীব কুমারকে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই একগুচ্ছ অভিযোগ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল, হলফনামা দিয়ে জানিয়েছিল যে যারা মূল অ্যাকিউজ সারদায় তাদের সঙ্গে ইন কনাইভেন্স রাজীব কুমার কাজ করেছেন। তথ্য বিকৃতির অভিযোগ, তথ্য লোপাটের অভিযোগ ছিল হলফনামায়। রাজীব কুমার অন্তর্বর্তী জামিন নিয়ে আছেন, এই জামিন বলছি রক্ষা কবচ নিয়ে আছেন, মার্জনা করবেন, রক্ষা কবচ। দীর্ঘদিন 4 বছর আগে তিনি রক্ষা কবচ নিয়েছিলেন। তারপর কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরে কিছুদিন সিআইডিতে থেকে তারপরে তিনি চলে গেলেন আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে তাকে আবার অন্তর্বর্তী ডিজি হিসাবে ফিরিয়ে আনা হলো। এতদিন যে মামলাটা শীত কমে চলে গিয়েছিল, নতুন বছরের গোড়ায় 4 জানুয়ারি সেইটা সুপ্রিম কোর্টের যে কজ লিস্ট বেরোয় তাতে মেনশন করা আছে, অর্থাৎ 4 জানুয়ারি আবার শুনানি হওয়ার সম্ভাবনা। এখানেই বলছি যে আপ ক্রোনোলজি সমঝিয়ে। রাজীব কুমার যখন সক্রিয় পুলিশ প্রশাসন থেকে দূরে অ্যাডমিনিস্ট্রেটিভ জবে চলে গেলেন, মানে তিনি আইপিএস কাজ করছিলেন আইএসদের মতো, তখন সবকিছু শীত কমে চলে গিয়েছিল। সিবিআইও বিষয়টা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। কেন করেনি এটা ইজ শ্রাউডেড ইন মিস্ট্রি। কেন করেনি, কি কার কঙ্গুলি হেলনে করেনি? তাহলে কি সিবিআই এর কর্তা ব্যক্তিদের মধ্যে এমন কেউ কেউ ছিলেন বা এখনো হয়তো আছেন যারা রাজীব কুমারের প্রতি অত্যন্ত সফট, দয়া পরবশ বা স্নেহ পরবশ হয়ে তারা এই বিষয়টাকে আর খুঁচিয়ে তুলতে চায়নি? কিন্তু যেই রাজীব কুমার আবার পুলিশের মেন স্ট্রিমে ফিরে আসলেন, তখনই আবার 4 জানুয়ারি সুপ্রিম কোর্টের কজ লিস্টে মামলাটার কথা উল্লেখ করলো। তাহলে কি এখন আর ছেড়ে দেওয়া যাবে না? তাহলে কি সিবিআই যে একাগ্রতা নিয়ে এই তদন্তে শুরু করেছিল, রাজীব কুমারকে তারা মরিয়া হয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল, তার রক্ষা কবচ নিয়ে রাজীব কুমার আছেন, সেই রক্ষা কবচকে কি সরকারের পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল থেকে শুরু করে আরও কেউ, সলিসিটর জেনারেল পর্যন্ত সওয়াল করবেন সিবিআই এর হয়ে রাজীব কুমারের রক্ষা কবচ বাতিলের জন্য? কারণ দেখুন, সুপ্রিম কোর্ট ডিজিপি কিভাবে নিয়োগ করা হবে তারা গাইডলাইন ফ্রেম করে দিয়েছে। তাতে অনেক নির্দেশিকা আছে, আমি ডিটেইলসে যেতে চাই না, শুধু একটা কথা বলি, অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ডিজি হিসাবে কাউকে দেওয়া যায় না। মানে আমি অন্য একটা দপ্তরের প্রধান সচিব, আমার অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি হচ্ছে ডিজিপি, এটা হয় না। অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি হিসাবে যুক্ত করে কাউকে ডিজি হিসাবে নিয়োগ করা যায় না, পিরিয়ড। সুপ্রিম কোর্টের রায়। সেই রায় পরবর্তীকালে বদল হয়েছে বলে অন্তত আমার জানা নেই। যদি বদল না হয়ে থাকে তাহলে এটা একেবারে নিয়ম বিরুদ্ধ কাজ। এবার আসি মূল বিষয়টায়। ইন্ডি জোটের পিন্ডি চটকে গেল, এটা হওয়ারই ছিল। ওই আমি একটা কথা বলি না, কনগ্লোমারেট অফ ডেসপারেট ইন্টারেস্ট, এগুলো হচ্ছে তাই। র্যাগট্যাগ ককটেল কোয়ালিশন। ইন্ডি জোটের বিদায় ঘণ্টাটা বাজালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবারই বাজিয়েছেন, মানে 28শে সেপ্টেম্বর, 28শে ডিসেম্বর মার্চনা করবেন। পরিষ্কার তিনি বলে দিলেন যে ইন্ডিজোট এখানে নেই, পশ্চিমবঙ্গের তিনি বিজেপিকে মোকাবিলা করবার জন্য যথেষ্ট। রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, সেখানে ইন্ডিজোট লড়াই করবে। তো রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, মানে আসানসোল পেরোনো মাত্রই তৃণমূলের অস্তিত্ব নেই। আবার ওদিকে কুচবিহার পেরিয়ে ধুবুরিতে গেলেই তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। তাহলে পশ্চিমবঙ্গের এই 42টা আসনের বাইরে যেখানে তৃণমূলের অস্তিত্ব নেই, সেখানে ইন্ডিজোট থাকলো কি থাকলো না তা নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথার কারণ থাকতে পারে না। তিনি বলার জন্য বলেছেন যে 42টার বাইরে সব জায়গাতে ইন্ডিজোট লড়বে। এই 42টায় তিনিই হচ্ছেন ইন্ডিজোটের কাণ্ডারি, তিনি বিজেপিকে রুখে দেবেন। আসলে মমতা মরিয়া হয়েছিলেন যে কংগ্রেস তার সঙ্গে আসন সমঝোতা করবে, কিন্তু সেগুড়ে বালি। কংগ্রেসের 90.99% নেতা নেত্রী মনে করেন যে তৃণমূলের সঙ্গে আর হাত মেলালে যেটুকু কংগ্রেসের অবশিষ্ট আছে সেই ঘটি বাটি সব চলে যাবে, নামও নিশান বলে কিছু থাকবে না। অতীতের অভিজ্ঞতা সেটাই প্রমাণ করে। 2009 14টা লোকসভা আসনে কংগ্রেস লড়েছিল। 2011 সোনিয়া গান্ধীর নির্দেশে তৎকালীন প্রদেশ সভাপতি মানস ভূঁইয়া বাধ্য হয়েছিলেন 65টা আসনে লড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে। তিনি চেয়েছিলেন 90টা। ফল কি হয়েছে? কংগ্রেস ভেঙেছে, দুর্বল হয়েছে, কংগ্রেসকে ভাঙানো হয়েছে, কংগ্রেসকে অসম্মান করা হয়েছে। কারণ কংগ্রেসকে না ভাঙলে তৃণমূলের উত্থান হয় না। সেই তৃণমূল এখন যখন বেকায়দায় পড়েছে, তখন কংগ্রেসের হাত ধরবার জন্য মরিয়া। আমাদের প্রিয় রাহুল, মমতা ব্যানার্জির সেই উক্তিগুলো তো এখনো আপনাদের মনে নিশ্চয়ই আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাত সকালে পাঠিয়ে দিয়েছিলেন রাহুলের কাছে, যাতে বাম সংঘ কংগ্রেস ত্যাগ করে, কিন্তু রাহুল ছিলেন নন কমিটাল। সদ্য সমাপ্ত দিল্লিতে ইন্ডিজোটের বৈঠকে অশোক হোটেলের ব্যাংকোয়েটে কি দেখলাম? ইয়েচুরি এবং রাহুলের ঘনিষ্ঠ বোঝাপড়ার ছবি। অস্বস্তি এড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মোবাইলে চোখ রাখছেন। তখনই বোঝা গিয়েছিল যে কোনো আসন সমঝোতা হবে না। মাত্র 2টো আসন আমি কংগ্রেসকে ছেড়ে দিলাম, বহরমপুরের ডালুবাবুর। অভিষেক মনু সিংভিকে রাজ্যসভায় পাঠালাম, তার বদলে আবার মেঘালয় আসাম থেকে একটা করে আসন চেয়েছে। আরে মেঘালয় আসামে আবার তৃণমূলের কি আছে? কংগ্রেস থেকে কিছু লোক বাঙিয়ে তৃণমূল জিতেছিল কয়েকটা আসনে। আসামে লড়লে তো নোটার থেকে কম পাবে, যেমন ত্রিপুরায় খুব লাফিয়েছিল, রাজনৈতিক পর্যটন করতে গিয়ে নোটার থেকে কম ভোট পেয়েছে। তৃণমূল একটা আঞ্চলিক দল, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয় কি করে, এই বিষয়টা আমার বুদ্ধিতে কুলোয় না। পশ্চিমবঙ্গের অনুপ্রাণিত সংবাদ মাধ্যম প্রতিদিন লিখছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আবার যখন সর্বভারতীয় হবেন তখন লিখবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেউ বারণ করছে না, কেউ আপত্তিও করেনি। যতদিন ছিলেন সর্বভারতীয় দল তখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়, আর যখন সর্বভারতীয় তকমা ঘুচে গিয়ে আঞ্চলিক দলে পরিণত হয়েছে, তখন কিভাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই পদটা ব্যবহার করা হয় সংবাদ মাধ্যমে। অপার বিস্ময়, পশ্চিমবঙ্গে সবকিছু অপার বিস্ময়ই হয় এখন। তো কংগ্রেস বুঝিয়ে দিয়েছে ঠাড়ে ঠোরে, এবং অবশ্য পরিষ্কারভাবেই, যাই হোক না কেন তৃণমূলের সঙ্গে তারা হাত চলবে না। কারণ জানে একবার হাত ধরলে পরে ওই যতটুকু অবশিষ্ট আছে ততটুকু চলে যাবে। এবং কংগ্রেসের যারা এখনো কংগ্রেসের পতাকাটা ধরে থাকেন,
যারা আদর্শগতভাবে কংগ্রেস করেন এখনো, তাদের পক্ষে তখন আর কংগ্রেস করা সম্ভব নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বাম কংগ্রেস অ্যালায়েন্স এটা সুবিধাবাদী অ্যালায়েন্স হতে পারে, কিন্তু একটা মতাদর্শগত শাসুজ্য আছে। দেখুন, অতীতে আপনি যদি তাকান, ইন্দিরা জমানার প্রথম দিকে বামপন্থীরাই কিন্তু ইন্দিরাকে সংকটের হাত থেকে মুক্ত করেছে। কংগ্রেসের ওল্ড গার্ডদের বিরুদ্ধে ইন্দিরার যে লড়াই, তাদের বামপন্থীরা সমর্থন করেছে। মোহন কুমার মঙ্গলমের মতো নেতা, চন্দ্রজিৎ যাদবের মতো নেতা, যারা হার্ডকোর বামপন্থী, তারা কংগ্রেসে যোগদান করেছিলেন। ব্যাংক জাতীয়করণ, রাজন্য ভাতা বিলোপ, কয়লা খনির জাতীয়করণ, এই সমস্ত সিদ্ধান্তে বামপন্থীদের সমর্থন ছিল। পরমেশ্বর নারায়ণ হাকসার, যিনি লন্ডন মজলিসের সদস্য ছিলেন, কমিউনিস্ট ছিলেন, জ্যোতিবাবুর ভীষণই শহীদ ছিলেন। রজনী দত্ত হ্যারি প্যালিটের ভাবশিষ্য ছিলেন। তিনি ইন্দিরার প্রধান পরামর্শদাতা ছিলেন সঞ্জয়ের উত্থানের আগে পর্যন্ত। কিন্তু জরুরি অবস্থায় সঞ্জয় পরমেশ্বর হাকসারের এক ঘনিষ্ঠ, দিল্লির একটা শৌখিন কাপড় দোকান ছিল, সেই ভদ্রলোককে সঞ্জয় গান্ধীর জমানায় পুলিশ হাতকড়া পরিয়ে টানতে টানতে প্রিজন ভ্যানে তুলেছিল। কারণ কি? যে সঞ্জয় গান্ধী সরকারি পয়সায় মারুতি গাড়ি তৈরির উদ্যোগকে পরমেশ্বর হাকসার সমর্থন করেননি। তারা বলেছিলেন যে স্কুটার্স ইন্ডিয়া লিমিটেডটা সঞ্জয় গান্ধী চালাতে পারেন, সরকার সহযোগিতা করবেন। আমি এই বিবরণটা কোত্থেকে পেলাম? আমার অত্যন্ত প্রিয় লেখক, প্রাবন্ধিক, যদিও তিনি বামপন্থী, তিনি, তার একটা কথাই আছে, আমি ভদ্রলোক নই, আমি কমিউনিস্ট, সেই অশোক মিত্র, তার আপিলা চাপিলা বইটি দেশপত্রিকায় ধারাবাহিকভাবে বেরিয়েছিল। আমি আবার পড়ছি, অনেকটা পড়া হয়ে গেছে, এই বছরের মধ্যে শেষ করে নেব। আরও জাস্ট বলি, আরও 2-3টে বই পড়েছি কিছুদিনের মধ্যে। একটা হচ্ছে দেবানন্দে, রোম্যান্সিং উইথ লাইফ, আরও একবার নতুন করে ইন্ডিয়া আফটার গান্ধী বাই রামচন্দ্র গুহ। তা এই পড়াশোনার অভ্যাসটা টিকিয়ে রাখার চেষ্টা করি, দিনে অন্তত 30 থেকে 40 পাতা কিছু না কিছু পড়বার চেষ্টা করি। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো বামেরা কংগ্রেসের পাশে বহুদিন ধরে দাঁড়িয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনৈতিক মতাদর্শ নেই। তিনি 98 সালে দল গঠন করে 98-99 এনডিএতে ছিলেন, রেলমন্ত্রী হয়েছিলেন। এনডিএ থেকে বেরিয়ে কংগ্রেসের হাত ধরলেন, সফল হলেন না, ফিরে গেলেন এনডিএতে, দপ্তরবিহীন মন্ত্রী, কয়লা মন্ত্রী হলেন। আবার ধরি মাছ না ছুঁই পানি করে 2004-এ বিপর্যয়ের পর, ঠিক সিঙ্গুর নন্দীগ্রামের পর, যখন বামেদের সঙ্গে কংগ্রেসের প্রথম ইউপিএর টানাপোড়েন চলছে, তখন তিনি আস্তে আস্তে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেন, 2009 জোট করলেন, তারপরে ইতিহাস আপনারা জানেন। কিন্তু মমতা কংগ্রেসকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চান এই রাজ্যে, এটা কংগ্রেসীরা বুঝেছেন, তাই বলে দিয়েছেন কোনো আসন সমঝোতা সম্ভব নয়। তারা নিজেরা লড়বেন না বামেদের সঙ্গে, আইএসএফের সঙ্গে জোট বেঁধে লড়বেন, সেটা তারা পরবর্তীকালে জানাবেন, কিন্তু তৃণমূলের সঙ্গে কোনো অবস্থাতেই তারা লড়বেন না, তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করে। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা তো অশনি সংকেত। তিনি কেন কংগ্রেসকে চেয়েছিলেন? তিনি বুঝতে পারছেন যে মুসলমান ভাই বোনেরা তৃণমূলকে ওইভাবে বিশ্বাস করে না, কারণ তারা নিজেদের অভিজ্ঞতায় দেখছে তৃণমূলের বিজেপি বিরোধী আস্ফালন অনেকটাই লোক দেখানো। তলায় তলায় বিজেপিকে সহায়তা করতে তৃণমূল মরিয়া। তাই রাজ্যসভায় স্পর্শকাতর বিল পেশ হলে তৃণমূল ওয়াকআউট করে সংখ্যা কমিয়ে দেয়। জগদীপ ধনকরের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়ে দার্জিলিং কনক্লেভের পর জগদীপ ধনকরকে সমর্থন করেন।
এসব তো মানুষ বুঝেছে। তৃণমূল হচ্ছে যে পাত্রে আপনি রাখবেন সে পাত্রের আকার ধারণ করবে, এরা কোনো মতাদর্শ নেই। সুবিধাবাদী রাজনৈতিক অবস্থান নিতে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধহস্ত, কিন্তু তার খেলা ধরে ফেলেছেন রাহুল গান্ধী। সোনিয়া গান্ধীর মমতার প্রতি দুর্বলতা থাকলেও রাহুল গান্ধী মমতাকে রাজনৈতিকভাবে বিশ্বাস করেন না, কারণ তিনি বুঝতে পারছেন কংগ্রেসকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখতে চাইছেন, দিল্লিতে দর কষাকষি করতে চাইছেন। তাহলে কেন কংগ্রেস মমতার হাত ধরবে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওই কংগ্রেসকে কিছুটা স্পেয়ার করছিলেন না। 23শে নভেম্বর নেতাজি ইন্ডোরে বামেদের আক্রমণ করে কংগ্রেস সম্পর্কে একটি বাক্য বললেন না, তার কংগ্রেসকে ফিলার পাঠাচ্ছেন কংগ্রেস যাতে তার হাতটা ধরে। কিন্তু যখন দেখলেন সেই আশায় সেই গুড়ে বালি, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটকেই ভেঙে দিলেন, বলেই দিলেন তিনি একাই লড়বেন। কিন্তু ওই তার একা লড়ার এই আস্ফালন তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল কিন্তু শঙ্কিত। তারা মরিয়া হয়েছিলেন কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার জন্য, কারণ তৃণমূলের যে জীবন কাঠি সংখ্যালঘু ভাই বোনদের সমর্থন, সেটা কংগ্রেস সঙ্গে থাকলে লক স্টক অ্যান্ড ব্যারেল আসতো 2021-এ যেটা হয়েছিল। কিন্তু কংগ্রেস বাম আইএসএফ এর জোর যদি হয় সেটা তৃণমূলকে বেগ দেবে, এবং তাদের যে সংখ্যালঘু সমর্থন, সেই সমর্থন একদম আড়াআড়ি ভাগে ভাগ হয়ে যাবে, সাথে তৃণমূলের ইলেকটোরাল ডিবেকেল হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তাই মরিয়া হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা যখন হলো না, একান্ত নিরুপায় হয়ে তিনি ঘোষণা করে দিলেন যে বাংলায় ইন্ডি জোট নেই, বাংলার বাইরে ইন্ডি জোট লড়াই করবে। আর বাংলার বাইরেই তৃণমূল কংগ্রেস নেই, তাই তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়িকা উত্তর 24 পরগনায় দাঁড়িয়ে ঘোষণা করলেন যে বাংলার বাইরে ইন্ডি জোট লড়বে। এর কোনো সারপত্তাই নেই। মমতা কংগ্রেসের সঙ্গে সমঝোতা চাইছেন ঠিক বাধ্য হয়ে, কিন্তু আবার একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বকেও অসম্মান করছেন। কিরকম দেখুন, উনি কি রাহুল সোনিয়াজির সঙ্গে আলোচনা করে খাড়গের নাম দিয়েছিলেন? দেননি তো। অরবিন্দ কেজরিওয়াল, যার সঙ্গে কংগ্রেসের দিল্লি পাঞ্জাবে সরাসরি রাজনৈতিক লড়াই, তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বলে দেবেন। তা এগুলো কি কংগ্রেস হাইকমান্ড কখনোই একজন জোট ধর্ম মেনে চলা নেত্রীর কাছ থেকে প্রত্যাশা করে? মমতা বন্দ্যোপাধ্যায় জোট ধর্ম মেনে চলা নেত্রী নন। তিনি সবকিছুই নিজের স্বার্থকে সুরক্ষিত রেখে করবার চেষ্টা করেন। যখন যাকে দরকার তখন তাকে পাশে টেনে নেন, আবার প্রয়োজন ফুরলে তাকে এক পাশে ফেলে দেন। কতদিন কংগ্রেস এই ব্যাপারটাকে টলারেট করবে? তারা যখন বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকে গ্রহণ না করে কার্যত মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর উপায় না থাকায় তিনিও ইন্ডি জোটকে ভেস্তে দিয়েছেন। ডালুবাবু ওখানে কি বললেন? ইনসিগনিফিক্যান্ট। কারণ অশীতিপর এই ভদ্রলোক সজ্জন মানুষ, তিনি তার ব্যক্তিগত কথা বলেছেন। বরকত সাহেবের ঐতিহ্যকে ভেঙে তার পরিবারের অনেক সদস্য দীর্ঘদিন রাজনীতি করেছেন, সাংসদ বিধায়ক হয়েছেন, কেন্দ্রের প্রতিমন্ত্রীও হয়েছেন, কিন্তু ওই কোতোয়ালির প্রভাবও এখন ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে, এবং বরকত সাহেবের চলে যাওয়ার প্রায় 2 দশক পেরিয়ে গেলে কোতোয়ালিকে সামনে রেখে নির্বাচন যুদ্ধে জেতা বোধহয় আর সহজ হবে না। এটা ডালুবাবুরা বুঝতে পেরেছেন।